ডিসকভার করলেন আপনার এই মানুষের সাথে খুব সহজে আপনি কানেক্ট করে ফেলতে পারেন? আসলে এইটা আমি আমার নিজের অজান্তেই, তবুও আমি এখন ফিল করি যে আমি যখন ছোট ছিলাম এবং বাংলাদেশে ছিলাম, তখন সাধারণত আমি একটু কথাবার্তা কম বলতাম, মানুষের সাথে মিশতে পারতাম না, নিজের একটা হেজিটেশন ছিল বা মিশতে পারতাম না। কিন্তু এখানে ইউনিভার্সিটিতে পড়ার সময় এখানে সুযোগ হয়েছিল বিভিন্ন দেশের ছাত্রদের সাথে মিশা, বিভিন্ন দেশের বিভিন্ন ক্যারেক্টারের, যেমন সাদা কালো বিভিন্ন ধরনের এশিয়ান ইত্যাদি ইত্যাদি। তখন অন্ততপক্ষে কিছুটা সাহস হয়েছে যে মানুষের সাথে কথা বলার, মিশার। কিন্তু তারপরে যখন মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরিতে ঢুকছি, তখনও কিছুটা জড়তা ছিল, কিন্তু কম্পারেটিভলি অনেকখানি ওপেন। তারপরে আমার মেইন জবটা ছিল মার্কেটিংয়ের কাজটাই হচ্ছে যে যত কম সময়ে যত বেশি লোকের সাথে মেশা যায়, এটা হচ্ছে কোম্পানির একটা ট্রেনিং ছিল। এই জন্য সবসময় এটা মাথা মেরে থাকতো, যেখানেই যাই মানুষের সাথে এইটা আমি যখন চাকরিতে ঢুকছি আমেরিকান কোম্পানিতে, এবং যেহেতু আমার জবটা ছিল মার্কেটিং, আমি যেখানেই গেছি চাইনিজরা আমাকে খুব তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করছে, এবং আমিও ওই সুযোগটাতে অনেক অ্যাডভান্টেজেস ফিল করছি। তার কারণ অনেক বিজনেস আমাকে দারুণভাবে হেল্প করছে, যেটা আমার যারা কম্পিটিটর ছিল তারা আমার সাথে কেউ পারে নাই। কোনো জায়গায় কোনো বিজনেসে আমি সেই প্রায় 86 সাল থেকে 98 সাল পর্যন্ত, এই 10-11 বছর 12 বছর একটা পার্টিকুলার ইন্ডাস্ট্রিতে বা মিনিস্ট্রিতে চায়নাতে আমি 100% মার্কেটিং মানে মার্কেট আমার ডোমিনেট করছি। তো এতে আমাকে প্রচুর লোকের সাথে মিশতে হয়েছে, 1 নম্বর কথা। দ্বিতীয়ত, আমি এখানে সবসময় মনে করি যে বাংলাদেশিদের কমিউনিটি একটু বাড়াইতে, কিন্তু বাংলাদেশিদের আমি সবসময় ফিল করি, এখনও ফিল করি যে সবাই মনে হয় যে কে কী করে কাউকে বলতে চায় না, বা এই ধরনের একটা, এটা জড়তা না মানে, এবং প্রত্যেকেরই তো মেন্টালিটি এক না। কিন্তু আমি সবসময় চিন্তা করতাম বা এখনও করি যে বাঙালিদেরকে একসাথে রাখা যায় কি না। কিন্তু ওই যে গতকালকেও আপনাকে আমি বলছি যে বাঙালিরা সাধারণত একসাথে থাকতে পারে না। এটা আমার যথেষ্ট এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি। কারণ যখনই আমি বিভিন্ন সময় গেট টুগেদার করি, সবার সাথে মিশি, যদিও আমার বয়সের একটা বিগ ডিফারেন্স আছে, অনেক বড় ডিফারেন্স, কিন্তু তবু আমি কাউকে মনে করি না যে তারা আমার বয়সের সাথে ডিফারেন্স। মানে আমি মনে হয় যে আমার বয়স যতই হোক, কিন্তু আমার মনটা, আমি এখন ওই জায়গায় চেষ্টা করি যে সবার সাথে মিশা। যার জন্য এটা আমাকে সাহায্য করে যে এখানে আপনার যত বাঙালি কমিউনিটি যে আছে, মানে এমবেসি বলেন, তারপর অন্যান্য ছাত্র বা যারা চাকরি করে, সবার সাথে কম বেশি একটা আমার সম্পর্ক আছে। আমার পিছনে কে কী বলে আমি জানি না, কিন্তু আমার সামনে কোনোদিন কেউ আমাকে সোফার বলে নাই যে হ্যাঁ তুমি আমাদের এইটা ক্ষতি করছো বা এইটা করছো। মানে এটা হচ্ছে একটা আমার বিরাট একটা প্রাপ্য। এবং এই সময়টা এটা গেল বিদেশের মাটিতে। তাছাড়াও এই দীর্ঘ জীবনে বাংলাদেশ থেকে প্রচুর লোক চায়নায় আসছে, বিভিন্ন ক্যাটাগরির সরকারি লোক, বিজনেসম্যান, ট্যুরিস্ট, বিভিন্নভাবে যেখানে পাইছি, দেখা হয়েছে, আমি সাধারণত আমি নিজের থেকেই কথা বলি। যেমন ধরেন যে এখনও মার্কেটে গেলে 2-1 জন বাঙালি পাওয়া যায়, আর চেহারা দেখলে আমি প্রথমে যে তুমি বাঙালি, অনেক সময় দেখা। বেশ কিছু প্রসঙ্গ পাইছি, সেটা প্রথমে যেটা আমি মানে পিক করবো সেটা হচ্ছে যে আপনি বলতেছিলেন যে বাঙালিরা একসাথে থাকতে পারে না। এটা আমরা বাংলাদেশে যারা থাকি এটা আমরা কমন বুঝতে পারি, কিন্তু যখন এরা চায়নাতে থাকে তখন তো এরা মোটামুটি একটা আলাদা দেশে থাকে, সেখানে তো নিজেদের ভাষা নিজেদের ব্যাকগ্রাউন্ডের লোকজন থাকলে তাদের মধ্যে একটা ইউনিটি থাকা উচিত, কিন্তু এখানেও যেহেতু থাকে না, সেক্ষেত্রে আসলে এইটার কারণটা কি? মানে পজিশনের লোভ, স্বার্থ, নাকি আসলে দেখা যাচ্ছে যে এক্সপোজার, মানে ঠিক কী কারণে এই সমস্যাটা হয়? অন্যান্য জাতিসত্তার মধ্যে তো এই ব্যাপারটা একটু কম, তারা তো যেখানে থেকে ইউনিটি বজায় রাখে। বাঙালির এইটার সমস্যাটার কারণ চাইনিজদের মধ্যে এটা নাই।
চাইনিজদের মধ্যে এটা নাই, কারণ চাইনিজরা দেশের চায়নার ভিতরে হয়তো আছে, কিন্তু চায়নার বাইরে যখন যায় তখন তারা ওই চাইনিজ দেখলেই মনে হয় যে সবাই এক জায়গায়। কিন্তু আমরা কেন জানি না, এটা শ্রীলঙ্কানদের মধ্যেও আমি দেখছি খুবই কম। ইন্ডিয়ানদের মধ্যে এটা আছে কিছুটা, কিন্তু শ্রীলঙ্কানদের মধ্যে একেবারে খুবই কম। নেপালিদের মধ্যে এটা খুবই কম, তার কারণ ওরা নেপাল বললেই মনে হয় যে সবাই একসাথে। শ্রীলঙ্কান লোকগুলান সাধারণত আরও খুব বেশি। ইন্ডিয়ানরা আমি ঠিক জানি না, কিন্তু ইন্ডিয়ানরা তো বুঝতে পারছি, কিন্তু এটার পেছনে কারণ কি বলে মনে হয়? আপনি তো আপনার এই দীর্ঘ লাইফে অনেক মানুষকে দেখছেন, অনেক বাঙালি এই আপনি বেইজিংয়ে ফেস করছেন অ্যাটলিস্ট, অন্য যাই হোক না, আমরা বাঙালিরা আমার কাছে মনে হয় যে আপনার সমালোচনা করতে খুব পছন্দ করি। এটার সমালোচনা নাকি নিন্দা? সমালোচনা মানেই নিন্দা। আচ্ছা। এটার ইয়েটা মানে আমার জাস্ট অবজারভেশন, আমার কাছে যেটা মনে হয়, যখন কারো কেউ একটু ভালো থাকে বা ভালো জায়গায় পৌঁছে যায়, তখন আমরা অনেক সময় এটা সহ্য করতে পারি না, কিন্তু ডাইরেক্ট এটা ইন্টারাক্টও করা যায় না। তখন ওই যে গীবত গাওয়ার মতো অন্যকে কি করবে বা কি করতেছে এইটা ওইটা বিভিন্ন ধরনের, আমি এখানে যেটা আমি বুঝি। তো আমি একেবারে যে কি বলবো যে একেবারে ইনোসেন্ট বা কিছু সবার ধারণায় আমি সেটা মনে করি না। তখন আমার ব্যাপারেও অনেকে আমার পিছনে দু একজন অনেক ধরনের বিভিন্ন ধরনের নেগেটিভ কথাবার্তা বলে, কিন্তু এটা আমি কি বলবো, এটা হচ্ছে আল্লাহ আমাকে এটা গড গিফটেড আমি বলবো, যে যার কাছে এগুলা বলে তারা আবার আমার কাছে এসে বলে যে আমার কাছে এসে বলে, মানে তারা এটা তাকে সাপোর্ট করে না। এমনও এরকম ঘটনা ঘটছে, ধরেন যে অনেক দিন আগে মানে যখন আমি চাকরি করতাম, তো একদিন কর্মচারী সে আমাকে দেখছে হাইটে যাইতে, কিন্তু আমি এগুলা খেয়াল করি না ইত্যাদি। কিন্তু কোনো একটা সময় একটা পার্টি, এমবেসিতে পার্টি হচ্ছে, সেই পার্টিতে কেউ আমার ভালো কথা কয় যে আমেরিকান কোম্পানিতে চাকরি করে, অনেক বেতন পায়, এটা ওইটা ভালো, মানে প্রশংসার ধরনের কথা বলা শুরু করছে। এই সময়টাই ওই দূতাবাসের ওই ভদ্রলোক বলছে যে আরে সে এত টাকাই যদি ইনকাম করে, এত ভালো যদি থাকে, তাহলে হাইটে গেল কেন? আমি তো দেখছি এমবেসির সামনে দিয়ে হাইটে যাইতে। এই যে এই কথাটা বলছে, তারপরে এমবেসির ভিতরে দুইজনের মধ্যে ঝগড়া বেঁধে গেছে। ঝগড়া বেঁধে মানে পার্টির একেবারে অ্যাম্বাসেডর পর্যন্ত সামাল দিতে যাই, কিন্তু ওই দিন আনফর্চুনেটলি আমি ওই এমবেসিতে ছিলাম না, বুঝলেন? তো এই যে কিছু লোক আমার সম্পর্কে নেগেটিভ কথা বললে আবার অনেকে তাদের সাথে ঝগড়া পর্যন্ত করছে, এটাও আবার আমি শুনছি। তো কেন এটা ঘটে? কিন্তু এখানে দু একজন বাঙালি আমার দেখা মতে আমরা পাইছি, আমিও পাইছি, যে কারো ভালো সহ্য করতে পারে না। কিন্তু এগুলা সাধারণত আমি একটু দূরে থাকার চেষ্টা করি আর কি। অনেকে নিজের কথা অনেক কিছু বলে, আমি এই পারি ওই পারি করি, কিন্তু সে নিজেও জানে না যে সে আসলে নিজেই কি বলবো, মানে মানুষ চোখে বলে না যে তুমি এটা ভুল বলতেছো, কিন্তু মানুষ অটোমেটিক্যালি বুঝে যে এর ওজন কত। তো যাই হোক, এগুলা আমি জানি না আসলে, তার কারণ আমি ছোটোবেলায় চায়নায় চলে আসছি, বাঙালিদের সাথে এত আমার এক্সপিরিয়েন্স নাই, কাজে আমি আপনাকে এত পরিষ্কার হয়তো বলতে পারতেছি না। কিন্তু আমি যাকে পাই সবাইকে আমি সরলভাবে বিশ্বাস করি। অনেকে মনে করে এটা হচ্ছে আমার একটা বিশ্বাস করা মানে এটা একটা উইক পয়েন্ট, অনেকে এটা ইউটিলাইজ করতে চায় এবং করেও, কিন্তু তাতে আমি কোনো মাইন্ড করি না। আচ্ছা, আপনার সাথে যখন কফি খাচ্ছিলাম আপনি খুব সিগনিফিকেন্ট একটা কথা বলতেছিলেন। আপনি বলতেছিলেন যে বাংলাদেশে আপনার যারা পরিচিত আছে তারা বলে যে আপনি এত বছর বিজনেস করেন, ফলে বাংলাদেশের সাথে তো আপনার রেগুলার যাতায়াত আছে বা বাংলাদেশের ইকোনমিতেও আপনার কম বেশি কন্ট্রিবিউশন আছে। সো তাহলে আসলে এই যে কমেন্টের ব্যাপারে আসলে আপনি কি বলবেন? এটা আমি মোটেই মাইন্ড করি না, তার কারণ যারা এগুলো বলে তারা আসলে জানে না যে আমি কী করি। কারণ বাংলাদেশে ম্যাক্সিমাম প্রজেক্ট, আমি পলিটিক্স করি না, কিন্তু ম্যাক্সিমাম প্রজেক্টস চাইনিজরা নিঃস্বার্থভাবে সাহায্য করে।
অফকোর্স দে উইল ডু দ্য বিজনেস অ্যান্ড দে উইল মেক দ্য মানি। এটা তো ওরা তো ব্যবসা করবে। যেমন ধরেন যে পদ্মা ব্রিজ বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে বলেন, রেল লিঙ্ক বলেন, যমুনা রেল লিঙ্ক বা অন্যান্য যত প্রজেক্ট, চাইনিজরা অনেক প্রজেক্ট করছে, ম্যাক্সিমাম প্রজেক্টই চাইনিজরা করে এবং সস্তায় করে। তার ভিতর থেকেই চাইনিজরা পয়সা বানায়, তার সাথে আমাদের দেশে যারা তার চাইনিজদের সাথে টাইড আপ থাকে তারাও পয়সা বানায় ইত্যাদিতে। কিন্তু এটা বাংলাদেশের ডেভেলপমেন্টের জন্য এটা বড় একটা কন্ট্রিবিউশন। এবং আমি ম্যাক্সিমাম বলবো না, এতে অনেক প্রজেক্ট এটা আমার কম বেশি ওটা কী বলবো কন্ট্রিবিউশন আছে, কিন্তু এটা আমি সব জায়গায় বলি না, তেমন এটা বলার দরকার পড়ে না, বুঝলেন। কিন্তু এটা কিভাবে জানি না, তার কারণ বাংলাদেশের বিভিন্ন লোকের সাথে সেই এটা কিভাবে যেন কিছু বন্ধুত্ব হয়ে গেছে, এবং চাইনিজদেরও বিভিন্ন ক্যাটাগরির লোকের সাথে সেই ধরনের বন্ধুত্ব হয়ে গেছে। এবং আমি এইটুকুন এখনও বলতে পারি যে বাংলাদেশ বলেন না চায়না বলেন, সাধারণত আমি যদি বলি যে আমি যদি একটা কথা বলি, এরা এত সহজে অবিশ্বাস করার মতো মনে হয় না। তারা, আমি মনে করি যে 90% বিশ্বাস করে। আমি নিজে জোর গলায় বলতে পারি। এই জন্য চাইনিজদের সাথে আমি এখনও প্রজেক্ট করি। চাইনিজদেরকে অন্তত খুব সহজেই আমি কনভিন্স করতে পারি, কারণ ওরা জানে যে এই শামসু বাংলাদেশে অন্যান্য সবার মতো চাপা মারে না। এটা চাপা মারা শব্দটা ঠিক হলে কিনা আমি জানি না, মানে বাংলাদেশে সাধারণত চাইনিজ কথার কাজের মধ্যে মিল আছে, মানে যারা চাপা মারে তাদের তো কথা এবং কাজের মধ্যে মিল নাই বলেই চাপা বলে না। মিল নাই মানে এটা খুবই হাস্যকর কথা যে আপনার চাইনিজরা বাংলাদেশে গেলে চাইনিজের পিছনে অনেকে লাগে এবং অনেকের সাথে সম্পর্ক হয়। এবং বাংলাদেশে আপনি বলতেছেন আপনার জব ছিল সব মার্কেটিংয়ে, সো তাহলে আপনার ইঞ্জিনিয়ারিং নলেজ আসলে কি, নাকি আপনি টেকনো সেলস করতেন? না, ইঞ্জিনিয়ারিং, আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ইঞ্জিনিয়ারিং, কারণ আমি পড়াশোনা করছি। আপনি ওই যে আপনার ওই ফেসবুকের মধ্যে একটা আপনি একটু ইনফরমেশনটা হয়তো কালকে আমি ওইভাবে পরিষ্কার বলা হয় নাই। সো আপনি সেই গল্পটা তখন বলতেছিলেন, এখন বলেন মানে আপনার সাথে ওনার কিভাবে পরিচয় হলো বা এত বছর কেন লাগলো? এটা আসলে আমি যখন ছাত্র ছিলাম তখনই পরিচয়। এটা কাকতালীয়ভাবে আমি নিজের থেকেই পরিচয়। এই পরিচয় তখন তো এত মনের মধ্যে সাহস ছিল না। তবে যাই হোক, দেখে মনে হয়েছে যে হ্যাঁ মেয়েটা আমার একটা ওই পার্সেল আসছে, বেশি ছোট কিনে তো না। এটা কোথায় আসছে? ওই আমার হোস্টেলে那您可以旁在那个前台吧，旁在那个前台吧。তখন সেই সময়টায় আপনার এটা তাহলে আরও একটু আগের থেকে বলতে হয়, তাহলে হয়তো আরও আপনার একটু ক্লিয়ার হবে। আমরা যখন আসছি তখন চায়না অনেকখানি খুব টাইট ছিল, মানে বিদেশিদের সাথে মেলামেশা করা রেস্ট্রিকশন ছিল এবং সন্দেহ করতো চাইনিজরা। ওই যেটা বললাম না, চাইনিজদেরকে দেশকে ভালোবাসে, জাতীয়তাবোধ আছে, এই জন্য বিদেশিদের সাথে যদি কোনো চাইনিজ মিশতো ওরা মনে করতো যে বোধহয় নিশ্চয়ই দেশের কোনো গোপনীয় তথ্য দিচ্ছে। বেশ করে তাইওয়ানের সাথে চায়নার একটা বড় ধরনের একটা কনফ্লিক্ট ছিল, এখনও আছে, কিন্তু সেই সময়টাই। এই জন্য আমরা যখন ছাত্র ছিলাম, যখন তার সাথে পরিচয় হয়েছে, তখন হচ্ছে অলমোস্ট সেই সময়, যদিও ওপেন ডোর পলিসি 79 সালে হয়েছে, কিন্তু তবুও এইটার লেশ কাটে নাই। তো তখন আমাদের এই চীনাদের সাথে বেশ করে এই প্রেম করার ব্যাপারে মেলামেশা করা অনেক রেস্ট্রিকশন ছিল এবং অনেক ঝামেলা করতো। তখন ওই দুজনে একসাথে কথা বলার পরে যখন সেপারেট হয়ে যেতাম, তখন ওই চাইনিজ এক ধরনের সিভিল ড্রেসের পুলিশ ছিল, এখনও আছে কিন্তু এখন দেখা যায় না, কিন্তু তখন ওই বিভিন্ন সব জায়গায় ওই সিভিল ড্রেসের পুলিশ ছিল। এবং ওই পুলিশ ছাড়াও আরও চাইনিজরা ওই পুলিশের কাজ করত। তারা তখন জিজ্ঞেস করতো যে তুমি ওই বিদেশি এসে কী কথা বললে, কেন ওর সাথে মিশছো, ইত্যাদি ইত্যাদি। তো যারা আপনার, কিন্তু তখন সেভাবে হয়তো অনেকেই অনেক ইনফরমেশান লিক আউটও করতো, যার জন্য এটা চীনাদের এক্সপিরিয়েন্স থেকে হয়তো তারা এটা করতো।
তো এই জন্য তখন এটা এত খোলামেলা মেশা যাইতো না, বুঝলেন? তো সেটাই বড় কথা না। তখন বিদেশিদের সাথে চীনাদের বিয়ে সাধু নাই বললেই চলে, মানে নাই বললেই চলে। তখন ওই চীনাদের ফ্যামিলিতে রাজি হইতো না, তারপরে বিভিন্ন কারণ। এই জন্য আমার এত সময় লাগছে। তখন আমার ইচ্ছা ছিল যে তার বাপ মা রাজি হইতে হবে। আমার বাসায় আমার বাপ মায়ের কোনো সমস্যা নেই, তখন আমরা 8 ভাই 1 বোন। আমার আব্বা সবসময় বলতো যে আমার 7 বেটার বিয়া দিছি, 1 মেয়ের বিয়ে দিছি, তুমি আমার সবথেকে ছোটো ছেলে, কাজে তোমার যেখানে খুশি সেখানে তুমি বিয়ে করতে পারো। মানে একটা রসে রসে হইলেও বলছে এটা, বুঝলেন? এই জন্য আমার কোনো রেস্ট্রিকশন ছিল না। তো যাই হোক, এই জন্য ওর আব্বা রাজি হয়েছে, ওর মা রাজি হয়েছে, তারপরে কি আমরা বিয়ে করছি। এই জন্য একটা সময় লাগছে। আর এই জন্যই এই 5.5 বছর সময় লাগছে। তাছাড়া অন্য কোনো কারণ মানে উনি প্রথম থেকে রাজি ছিলেন? হ্যাঁ, এটা একটা সময় লাগছে। তখন একজনের সাথে আরেকজনের কথাবার্তা বলতে বলতে একটা ভালোবাসা হয় ইত্যাদি, এটা নিজের অজান্তেই হয়। এটা এখন আপনাকে আর বোঝাইতে পারবো না। তো এই জন্যই এটা সময় লাগছে। ওকে, আপনি কালকে বলতেছিলেন যে আপনি বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করেন। তো বাংলাদেশি পাসপোর্টের স্ট্রেংথ তো আসলে খুবই দুর্বল, এবং আপনার